বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোগ্রামগুলো আমাদের কাছে ছাত্রদের মাধ্যমে চলে আসতো। এই সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব, এটার সম্পর্কে ধারণা বাংলাদেশের মানুষের আছে। যাদের উদাহরণ দিচ্ছে বেলজিয়াম, সুইডেনের কথা বলছে তারা, ওখানে শতকরা শতভাগ মানুষ শিক্ষিত। নির্বাচনের জন্য তো আমরা এই দীর্ঘ দেড় যুগ আমরা মাটি থেকে আন্দোলন করলাম। বিএনপি রিস্ক ঝুঁকি নিয়েছিল দেখেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। যুবদল প্রথম থেকেই কিন্তু একদম আমরা আগ্রাসী ভূমিকায় ছিলাম এবং প্রত্যেক দিন ইন্টারনেট যখন সচল ছিল, ওয়াইফাই এবং মোবাইল ডাটা যখন আমরা ইউজ করতে পারছি ওই সময় থেকে শুরু করে, এবং যখন মোবাইল ডাটা ওয়াইফাই সব বন্ধ ছিল, নেটওয়ার্ক জেনারেল ফোনে পর্যন্ত আমরা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে প্রতিদিন 8 থেকে 10 বার 15 বার আমার কথা হতো ব্যক্তিগতভাবে। এই আন্দোলনে আমরা কি ভূমিকা কিভাবে থাকব, আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি বলছে যে এবার এই সুযোগ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনে মাঠে সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমরা কোনো ব্যানার ব্যবহার না করেই সাধারণ ছাত্রদেরকে আমাদেরকে সাপোর্ট করার জন্য, তাদেরকে অ্যাসিস্ট করার জন্য আমাদের কাছে পার্টির নির্দেশনা ছিল। এই কারণে আমরা ব্যানার ব্যবহার করি নেই। চেয়ারম্যান মহোদয় যেটা ভালো আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যদি আমাদের ব্যানার থাকে তাহলে এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাবে এবং এটাকে ত্যাগ করে বিএনপি তারা তো চেষ্টাই করেছে যে এটা এই আন্দোলন বিএনপি করছে, অনেকবারই বলেছে। আন্দোলন তো বিএনপির এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনেরই এখানে ব্যাপক অংশগ্রহণ ছিল, কিন্তু যুবদল যেহেতু বৃহৎ সংগঠন, অঙ্গ সংগঠন বিএনপির, আমাদের ভূমিকা তো অনস্বীকার্য। আমাদের পার্টিসিপেশন ছিল কিন্তু খুব সিরিয়াস পার্টিসিপেশন ছিল, আমাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। প্রত্যেকটি জেলাতে আমি কাজ করেছি, গায়েবাড়া জানাজা থেকে শুরু করে প্রত্যেকটি প্রোগ্রামে একদম সার্বক্ষণিক যুবদলের নেতৃবৃন্দ, আমি এবং আমার সাধারণ সম্পাদক সহ প্রত্যেক দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল। এই আমার যে এলাকা মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বেলি রোড, সার্কিট হাউস রোড, সার্বক্ষণিক রামপুরা সহ আমার সার্বক্ষণিক উপস্থিতি ছিল, যোগাযোগ ছিল। এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে সাধারণ জনতার আন্দোলনে আমাদের ব্যাপক সাপোর্ট ছিল। কোনো কোনো জায়গায় আমাকে রিজভি ভাই ফোন করেছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে ওরা যখন আক্রান্ত হলো আমরা তাদেরকে সাইড থেকে সাপোর্ট করেছি, ব্যাপক সাপোর্ট করেছি। কোনো জায়গায় উত্তরাতে গুলিবিদ্ধ নেতাকর্মীদের সহযোগিতার জন্য আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। আপনি সার্বক্ষণিক যেই সমস্ত সাপোর্ট লাগে প্রত্যেকটি সাপোর্ট সহযোগিতাই আমরা করেছি। এবং পরের দিনের যে প্ল্যান কিভাবে আমাদের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোগ্রামগুলো আমাদের কাছে ছাত্রদের মাধ্যমে চলে আসতো, আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের যে সাংগঠনিক শক্তি, এই শক্তিটা আমরা প্রয়োগ করেছি। অনেস্টলি আমরা তখন কোনো নিজস্ব কোনো মোবাইল ফুটেজের দিকে আমরা তাকাই নেই, নিজস্ব কোনো রকম ক্যামেরা, আমরা কোনো ক্যামেরার দিকেও তাকাই নাই। আমরা একমাত্র চিন্তা ছিল আমাদের যে এই ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার 268টি মামলা হয়েছিল ঢাকা মহানগরীতে, 200+ মামলার আসামি আমি এবং যুবদলের সাধারণ সম্পাদক। তো আমাদের জীবন কি হতো আপনি বলেন? আমরা জীবনকে হাতে নিয়েই কিন্তু রাস্তায় ছিলাম। আমরা মৃত্যুকে ভয় পাই নাই। আগে থেকে প্ল্যান করে আমরা প্রত্যেকটা দায়িত্বশীল, বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগের জন্য প্রত্যেকের পার্সোনাল টেলিফোন, তারা 8টা 10টা 20টা করে টেলিফোন আগেই আমরা ব্যবস্থা করে রেখেছিলাম, নাম্বার সিম ব্যবস্থা করে রেখেছিলাম। আমরা কিন্তু ওই সিমগুলো ব্যবহার করতাম। একদিন একটা ফোন ব্যবহার করে আমরা ওই ফোন ফেলে দিতাম, ওই ফোনে আর থাকতাম না। জীবন বাঁচানোর জন্য মানুষ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, আন্দোলনকে সাকসেস করার জন্য আমরা বিভিন্ন পন্থাকে ব্যবহার করেছি। 15 জুলাই থেকে 4 আগস্ট রাত্র পর্যন্ত আমাদের প্রত্যেক দিনের জীবন ছিল মৃত্যুকে হাতে নিয়ে। আমরা যেদিন প্রোগ্রামের জন্য বের হতাম, যে বাসা থাকতাম সেই বাসায় আর ঢুকার কোনো অবস্থা থাকতো না, কারণ আমি যখনই বের হচ্ছি কোনো বাসা থেকে তখন কেউ না কেউ দেখছে আমাকে। আমার স্ত্রী বাসা থেকে পালিয়ে অন্য কোনো বাসায় থেকেছে, আমার ছেলে মেয়ে অন্য কোনো বাসায় থেকেছে। মেরাদিয়া ভুইয়াপাড়া, যেখানে সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকা ছিল আমার জন্য, সেখানে থাকতে আমি বাধ্য হয়েছি। আমরা কিন্তু কনফার্ম যে ডক্টরে আমরা এই বাসায় ঢুকলেই কিন্তু অ্যারেস্ট হচ্ছি। আল্লাহ বাঁচিয়ে দিল। প্রচণ্ড বৃষ্টি এবং প্রতিকূল
আবহাওয়ার কারণে কিন্তু পুলিশ ব্লকেট মানে ওই আগের বাড়ি পর্যন্ত এসে পরের বাড়ি তার ঢুকতে পারে নাই, পরে চলে গেছে। এটা আসলে কি মহান আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচিয়েছে। তো এভাবে থেকেছে কোনো কি বলবো, এটা লজ্জার কথা না, বাস্তব অবস্থা। আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে সারা রাত্র বসে থেকেছি, ঘুমের ঘুরে মাথার মধ্যে ইট দিয়ে শুয়ে পড়েছে, এরকম রেকর্ড ছিল আমার। সংঘবদ্ধ হয়ে থাকার কোনো উপায় ছিল না। খুবই মানে আপনি চিন্তা করতে পারবেন না যে কিভাবে তারা তাদের স্পাই নিয়োগ করা ছিল। মুদি দোকানদার থেকে শুরু করে রাস্তার পান দোকানদার, চা দোকানদার, সবাই তাদের পুলিশের সোর্স ছিল। আমি একটা মোটরসাইকেলে আমাকে তখন আমাদের যুবদলের সাবেক একজন মেম্বার অ্যাডভোকেট জুয়েল, সে আমাকে মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। সাইদ নামে একটা ছেলে মাঝে মাঝে কোনো জায়গার থেকে আমাকে যখন কারফিউ ব্রেক করতো কোনো জায়গায় সরতে গেলে তার গাড়িটা নিয়ে সে আসতো। ফুয়াদ আসতো মাঝে মাঝে আমাকে নিতে। আর নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন কসরত করে আমরা যোগাযোগ রক্ষা করতাম। তবে রিজভি ভাই ফোন করতেন কোনো জায়গায় সাপোর্ট লাগলে, যে বন্ধু ওখানে ঝামেলায় পড়েছে, ওখানে একটু সাপোর্ট করো। আপনার উত্তরাতে আমাদের ছাত্রের একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, যুবদলের একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, তাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে সরানোর ব্যবস্থা করা। এভাবে বিভিন্নভাবে কাজ করেছি আমি। মারা গেছে যুবদলের আমরা এই পর্যন্ত 70-এর উপর পেয়েছি। 70 প্রায় বোধহয় 74 বা 75 হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আহত তো অনেক, হাজারের উপর আহত। 4 আগস্ট আমাদের একটা প্রোগ্রাম আছে, এদেরকে আমরা সম্মাননা দেওয়ার চিন্তা করছি। তাদেরকে আমরা বিভিন্নভাবে সম্মানিত করার জন্য হ্যাঁ, তাদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে দেখেছি। আমাদের একটা ছেলে ইমনকে গুলি করেছিল, রবিউল ইসলাম নয়ন মনে করে তাকে গুলি করেছিল। তাকে আমরা অনেক কষ্টে আমাদের ডাক্তার লোহানি, ডাক্তার সোহেলের সহযোগিতা হসপিটালে ভর্তি করে জীবন মরণের মতো পর্যায়ে ছিল। ইমন নামে আমাদের মহানগরের সদস্য, মহানগর দক্ষিণী যুবদলের সদস্য, তাকে সার্বক্ষণিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, সহযোগিতা করছি। কোনো না কোনো জেলায় প্রতিনিধিত্ব আমরা করছি। বিএনপি কিন্তু নির্যাতিত দল হিসেবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রথম থেকেই কিন্তু সব সময়ের জন্য মাঠে ছিল। সবসময় বলতে আমি বলতেছি যে এটা রাজনীতির মাঠের ডে নাইট যেটা বলে আন্দোলন, হরতাল, অবরোধ বা সমাবেশের মাধ্যমে প্রতিবাদ, কিন্তু সর্বসময়ের জন্য বিএনপি কিন্তু অব্যাহত রেখেছিল। এক্ষেত্রে অন্যান্য দল যারা আজকে বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা নেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু মাঠে সর্বসময়ের জন্য ছিল না। তারা তাদের কোনো সময়ের স্বল্প সময়ের কোনো প্রোগ্রাম নিয়ে তারা মাঠে হয়তো থেকেছে। এই যে আমরা পুরো মাঠে থাকা, আমাদের মধ্যে যেই আপসহীনতা যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করতেন, এবং ওই যে চারিত্রিক গুণাবলী সম্পন্ন যে নেতৃত্ব, সেটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একইভাবেই ছিল। বাবার দেশপ্রেম, ওনার মায়ের যে আপসহীনতা, দুজনের সাহসিকতা মিলেই ওনার চরিত্রের মধ্যে কিন্তু সবগুলো সন্নিবেশন হয়েছে। ওখান থেকে উনি কিন্তু মানুষের অধিকার আদায়ের জন্য ওনার কিন্তু একাগ্রতা একদম সর্বোচ্চ পর্যায়ে ছিল, সাহসী ভূমিকা ছিল, আপসহীনতা ছিল। কখনোই কিন্তু উনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, এবং হাজার হাজার মাইল দূরে থেকে কিন্তু জনগণের পালসটা উনি ভালো বুঝতে পেরেছিলেন, এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে কিন্তু এই দলটিকে মাঠে রেখে জনগণকে সম্পৃক্ত করেছিলেন। এই সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব, এটার সম্পর্কে ধারণা বাংলাদেশের মানুষের আছে। যাদের উদাহরণ দিচ্ছে বেলজিয়াম, সুইডেনের কথা বলছে, তারা ওখানে শতকরা শতভাগ মানুষ শিক্ষিত, ওয়েল এডুকেটেড, তারা এটা বুঝে। আমাদের দেশের পক্ষে এটা কোনো অবস্থাতে সম্ভব না। আসলে তারা একটা ধর্মজাল তৈরি করতেছে নির্বাচনকে পেছানোর জন্য। আমি একটু অন্যদিকে গেলাম, কারণ এই আন্দোলন সাকসেস হওয়ার পরেই তো নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচনের জন্য তো আমরা এই দীর্ঘ 1.5 যুগ আমরা মাটি থেকে আন্দোলন করলাম, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এই যে জুলাইতে এসে এটা সার্বিকভাবে সাফল্যের মুখ দেখেছে। জুলাই আগস্টে বিএনপি রিস্ক ঝুঁকি নিয়েছিল দেখেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল, কারণ মানুষ দেখে যে রাজনৈতিক দল কি করছে। রাজনৈতিক দল যখন মাঠে থাকে তখন কিন্তু জনগণ মাঠে আসে, সাহস পায়। আমরা কিন্তু এই কাজটা করতে পেরেছি।